নিয়া বাসায় ফিরে ব্যাগটা রেখে বিছানায় গাটা এলিয়ে দেয়। এলিয়ে দিয়ে ভাবতে থাকে, ছেলেটি কি এই কয়দিনে আমাকে ফোন করেছিল? কথাটা মনে হতেই নিয়া তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ছোটবেলার সেই হাতের আঙুলের পরীক্ষায় অবতীর্ণ হয়। চোখ বন্ধ করে শোয়া অবস্থায় নিয়া দুরু দুরু মনে দুই মেরুর দুই হাতের দুটি আঙ্গুলকে একই বিন্দুতে মিলিত হতে লটারির সাহায্য নেয়। লটারির খেলায় উত্তীর্ণ হয়ে নিয়া হাস্যোজ্জ্বল মুখে বলে, তাহলে সে আমাকে ফোন করেছিল কেন যে আমি বাসায় ছিলাম না? আবার পরক্ষণেই ভাবে, কি করে থাকবো? কাজের পুরো দায়িত্বই যে ছিল আমাদের উপর, আমরা না গেলেই যে হতো না। নিয়া শুয়ে শুয়ে এসব কথা ভাবতে থাকে। ঠিক তখনই কাজের মেয়ে মরিয়ম রুমে ঢুকে নিয়াকে বলে, আপা, খালাম্মা আপনাকে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে টেবিলে যেতে বলেছে, খাবার দেওয়া হয়েছে। ঠিক আছে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। মরিয়ম চলে যাবে এমন সময় নিয়া মরিয়মকে পিছু ডেকে বলে, এই শোন, এই কয়দিন আমার কি কোনো ফোন এসেছিল? না আপা। এই বলে কাজের মেয়ে মরিয়ম চলে যায়। মরিয়মের না কথাটি শুনে নিয়ার মনটা খারাপ হয়ে যায়। নিয়া জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। খাবার শেষে মিয়া ওর নিশ্চুপ মন নিয়ে চলে আসছে। ঠিক ওই মুহূর্তেই ফোন বেজে উঠতেই নিয়ার চোখে মুখে এক ধরনের চঞ্চলতার ঢেউ খেলা করে ওঠে। নিয়া ওর উৎকণ্ঠা মন নিয়ে ফোন রিসিভ করতেই নিলিয়া ওপাশ থেকে বলে, কালকে ভার্সিটিতে আসছিস তো? হ্যাঁ, আসছি, এখন রাখি। কালকে ভার্সিটিতে দেখা হবে। এই বলে নিয়া ফোন রেখে দিয়ে রুমে চলে যায়। তৃষ্ণার্ত পাখি যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করে, তেমনই নিয়া ছটফট করে পথিকের না বলা অব্যক্ত কিছু কথার জন্য। কোনো কিছুতেই যে নেয়ার মন বসছে না। একটি ফোনের প্রতীক্ষায় যেন নেয়া পথ চেয়ে বসে আছে। এই পথের যেন কোনো শেষ নেই, অফুরন্ত, অসীম, যেন তার সীমানা। এই পথেরই এক প্রান্তে নেয়া ভিখারি সেজে বসে আছে কিছু পাওয়ার জন্য। ফোনের প্রতীক্ষায় থেকে থেকে নেয়া বলে ওঠে, তুমি কি তুমি কি অরক্ষিত সীমানা দখল? এ হৃদয়ে ধুক ধুক করা জোরালো শব্দ, নাকি
অনির্বাচিত, অগণতান্ত্রিক, কষ্টের মরুভূমি। আমি তো সেই কষ্টের মরুভূমিতে নিঃসঙ্গ ভিখারির মতো তোমার জন্য পায়চারি করছি। নিঃসঙ্গ মরুভূমিতে পায়চারি করে করে কষ্টের সমীপে আবেদনপত্র জমা দিয়েছি। ফোন চাই, ফোন। ফোন ফোন করে নিয়া যখন অস্থির হয়, তখনই নিয়ার বুকের কষ্টগুলো নিয়াকে দেখে কষ্ট পেয়ে বলে, তুমি কি ফোন না পেয়ে অস্থির হয়ে কষ্ট নামক জীবন সমুদ্রের উত্তাল তরঙ্গে তলিয়ে যাচ্ছ? গভীর রাত, শ্রাবণের রিমঝিম বৃষ্টি যেমন পশ্চিম আকাশের সূর্য লুকিয়ে যাওয়ার পর থেকে ছুটছে, তেমনি নিয়ার মনের কষ্টের বালুকণাগুলো শ্রাবণের রিমঝিম বৃষ্টির মতো ঝর্ণা হয়ে বইছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। ঝর্ণা হয়ে বয়ে যাওয়া কষ্টের বালুকণাগুলো এক এক করে নেয়ারই অজান্তে নেয়ার মনে যেন কষ্টের বীজ বপন করে যাচ্ছে। মসজিদের আজান শুনে নেয়া বুঝে যায় ভোর হয়ে গেছে। নেয়া ছাদে গিয়ে ভোরের আধো আলো, আধো অন্ধকারে ঘুমিয়ে থাকা পৃথিবীটাকে দেখতে থাকে। নীরব ঘুমন্ত পৃথিবীটাকে দেখতে দেখতে নিয়া মনে মনে বলে, ঘুমাও তোমরা রাত জাগা পাখিরা, আকাশের তারারা, মায়াবী বাতাসেরা, ঘুমন্ত মানুষেরা এবং ব্যস্তময় সময়েরা। শুধু এই আমি রাত জাগা পাখি হয়ে চেয়ে থাকি, শুধু চেয়ে থাকি ওই সীমান্তহীন অসীমের সীমানায়। অন্ধকারচ্ছন্ন কুয়াশা কেটে উদয়মান সূর্য পূর্ব আকাশে উঁকি দিয়ে উঠছে। উদয়মান সূর্যের আধো আলোতে পূর্বাকাশের বুকটা রক্তি আভায় ছেয়ে যাচ্ছে। নিয়া চেয়ে চেয়ে এই দৃশ্য দেখছে আর ভাবছে, সূর্যের এই আলোতে আলোকিত হয়ে পৃথিবী হাসবে, খেলবে, গাইবে এবং একসময় অস্তমিত হয়ে বেদনার সুরে কালো অন্ধকারে ছেয়ে যাবে। বিধাতার এই নিয়ম খেলা কতই না বিচিত্রময়। একদিকে আলো আর একদিকে অন্ধকার। আলো আঁধারের এই বিচিত্রমান চিত্রে আমরা সবাই যেন একই রঙের খেলনা। সূর্যের আলোয় আলোকিত হয়ে এক এক করে সবাই জেগে উঠছে, যে যার কর্মব্যস্ততার মাঝে নিজেকে ব্যস্ত করে নিচ্ছে। নেহাও তেমনই ছাদ থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ভার্সিটির করিডোরে ঢুকতেই নেহা দেখে নীলিমা, রাহুল, বন্যা, ক্লান্তি, সুমন
ওরা সবাই ওর জন্য অপেক্ষা করছে। মিয়া এগিয়ে গিয়ে ওদেরকে বলে, তোরা সবাই এখানে? ক্লাসে যাসনি? সবার মধ্য থেকে রাহুল বলে, না, তোর জন্য অপেক্ষা করছিলাম। এখন তো আমি এসে গেছি, চল ক্লাসে যাওয়া যাক। সবাই মিলে ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়